গতকাল বিএনপি তার ইশতেহার প্রকাশ করেছে নির্বাচনের। দেরি করে ফেলেছে। বিএনপিকে সমালোচনাটা আমাদের করতেই হবে। বিএনপির মতো দলের উচিত হয়নি এতটা পরে ইশতেহার প্রকাশ করা, কারণ একটা ইশতেহার প্রকাশের পর এটা নিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা, বিতর্ক এগুলো চলার কথা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত এটা হলো। জনাব তারেক রহমান অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছেন এবং আমাদের সামনে যেসব তথ্য এসেছে সেগুলোর প্রাথমিক কিছু ইমপ্রেশন আমি একটু প্রকাশ করতে চাই। ইনফ্যাক্ট বিএনপি এবং জামাত দুই জোটের ইশতেহার নিয়ে একটা তুলনামূলক স্টাডি আমি করবো আমার একটা ভিডিওতে। কিন্তু যেহেতু দুটোরই মূল ব্যাপারগুলো আমি দেখেছি, সেই তুলনায় প্রাথমিকভাবে এটা বলেই রাখি যে জামাতের ইশতেহার এই তুলনায় ভীষণ দুর্বল হয়েছে। কতগুলো লম্বা চওড়া কথা, তেমন কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি নেই। সেই বিবেচনায় যদি দেখি, ওটা জাস্ট কিছু ভালো কথার ফুলঝুরি, নন স্পেসিফিক, যেগুলো ঠিকমতো মেজার করা যাবে না, এইরকম কতগুলো কথাবার্তা দিয়ে তারা এটা করেছেন। বিএনপিরও সমস্যা নেই তা না, তারপরও মোটা দাগে যথেষ্ট স্পেসিফিক ইনফরমেশন এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি নিজে 9টা বিষয়কে গুরুত্বপূর্ণ বলেছে। সেটা হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের কথা, যেখানে 2,500 টাকা অথবা সমপরিমাণ পণ্য দেওয়া হতে পারে বা হবে। এটা প্রাথমিকভাবে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য করা হবে, যদিও এটা পরবর্তীতে বলা হয়েছে এটা আসলে সবার জন্য এফেক্টিভ হবে এবং এনকারেজ করা হচ্ছে যাদের প্রয়োজন নেই তারা যেন না নেন। কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, এখানে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ। এখানে আমাদের সবাই মৎস্য চাষী, পশুপালনকারী, খামারি, কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। আমি এখনো আসলে বিস্তারিত লেখাগুলো পড়িনি, তারা এই কৃষি কার্ডে কে কিভাবে তারা এফেক্টিভ করে তুলবেন, কি কি সুবিধা তারা এর মাধ্যমে পাবেন, কিছু কথা এখানে আছে, এটি একটু দেখতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বিএনপির, এটা ইন্টারেস্টিং। আমি দেখলাম যারা তারেক রহমান প্রিভেন্টিভ মেডিসিনের উপরে গুরুত্ব দিচ্ছেন, কারণ আমাদের মতো গরিব দেশে কিউরেটিভ মেডিসিন বা চিকিৎসা করার খরচ অনেক বেশি। আমরা যখন মেডিকেলে পড়াশোনা করেছি, আমাদেরকে প্রিভেন্টিভ মেডিসিন যখন পড়ানো হতো, তখন এই কথাই খুব জোর দিয়ে বলা হতো। তো তিনি সেটা নিশ্চিত করার জন্য বলছেন 1,00,000 স্বাস্থ্যকর্মী দেশব্যাপী নিয়োগ করা হবে। তাহলে আমরা যদি হিসাব করি, প্রতি গ্রামে তো থাকবে, তার চেয়ে কিছু বেশিও থাকবে, কারণ শহর অঞ্চলে বেশি লাগতে পারে। এবং নারীর ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ নজির হিসাবে এখানে আমি ভেতরে দেখলাম 40% কমপক্ষে নারীকে নিয়োগ করা হবে। মিড ডে মিলের কথা আছে, শিক্ষা আনন্দময় করার আলোচনা আছে। মিড ডে মিল বাংলাদেশের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি যদি মনে করি এটা যদি খুব সিরিয়াসলি করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলবে। কারণ হলো, এখন এটার কারণে দরিদ্র শিশুরা স্কুলে আসতে পারবে, আসতে চাইবে, এবং তার চাইতে জরুরি কথা, আমাদের অপুষ্টির একটা গুরুত্বপূর্ণ সমাধান করা যেতে পারে। একটা জেনারেশন, বিশেষ করে দারিদ্র্যের কারণে যখন অপুষ্টিতে ভুগতে থাকে, সে অপুষ্টি বহু বহু বছর রাষ্ট্রের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। সো এই মিড ডে মিলের সেরকম একটা ইম্প্যাক্ট হতে পারে। কর্মসংস্থানের কথা খুব সিরিয়াসলি বলা হয়েছে, এবং আমি সোফার যা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সব রকম সেক্টরে কীভাবে কর্মসংস্থান করা হবে সেটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা মোটামুটি ক্রেডিবল মনে হবে। এর মধ্যে ইফস অ্যান্ড বাটস থাকে, একটা ইকোনমি কেমন হয়, গ্রোথ কেমন হয়, সেগুলোর উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমার মনে হয় কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে, খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এবং গুরুত্ব দেওয়া উচিত। আমরা প্রায় বলি আমাদের এই বেকার জনগোষ্ঠী রেখে বাংলাদেশ কোনোদিন স্টেবল হবে না। শেখ হাসিনার পতনের পেছনেও আসলে এই বেকার জনসংখ্যাই প্রধান রোল প্লে করেছে। তারেক রহমান তার স্পিচে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা এনেছেন, যেটা 2040 পর্যন্ত থাকবে। খেয়াল করবো আমরা, শেখ হাসিনার সময় এটার একটা মেজর অংশ নষ্ট করা হয়েছে। এটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি, আমাদের জন্য বিরাট ঝুঁকি হবে। এটা ব্যবহার করতে পারলে একটা রাষ্ট্র যেমন দাঁড়িয়ে যায়, আর এটা ব্যবহার করা না গেলে এটা একটা টেকিং টাইম বম্ব, এই জনগোষ্ঠী রাষ্ট্রকে ডুবিয়ে ছেড়ে দেবে। সো তাদের ব্যাপারে যথেষ্ট মনোযোগ আছে, এবং আমি তাকে এটার উল্লেখ খুব গুরুত্ব দিয়ে করতে দেখেছি। ক্রীড়ার কথা বলা হচ্ছে, এটাকে জীবিকা যেন হয় সেই ব্যাপারটা নিশ্চিত করতে চান তারা। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতার জন্য 10,000 কিলোমিটার নদীর খাল খনন, 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ। ভেতরে আবার আমি এক জায়গায় দেখেছি এটা 25 কোটি বলা হচ্ছে। যাই হোক, বৃক্ষরোপণ বা পরিবেশের ব্যাপারে আমি দেখেছি যে জনাব তারেক রহমানের খুব সিরিয়াস চিন্তাভাবনা আছে। এটা আমি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বাংলাদেশের অন্যান্য দলগুলোর সাথে করব, কারণ বাংলাদেশে বসবাস করে আমরা পরিবেশ নিয়ে সাধারণত খুব বেশি সচেতন থাকি না। দীর্ঘদিন তিনি ওটা উন্নত দেশে বসবাসের কারণেই আশা করি বা ধারণা করি এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা খুবই পজিটিভ। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি দৃঢ় করতে উপাসনালয়ের ধর্মীয় নেতৃত্বের জন্য সম্মানীয় প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ চালু করা হবে। প্রত্যেকটা ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দ
ইসলামের জন্য ইমাম মুয়াজ্জিনদের কিন্তু বেশ কষ্টের জীবনযাপন করতে হয়, বিশেষ করে যেগুলো প্রান্তিক অঞ্চলের মসজিদ আছে তাদের জন্য এই ধরনের ভাতা চালু করা খুবই খুবই ইম্প্যাক্টফুল হবে। আর ই পেমেন্ট সিস্টেম চালু করার আলাপ আছে, এগুলো মোটামুটি। আমি আরও কয়েকটা জিনিস, এই ৯টার বাইরে আমি কয়েকটা জিনিস একটু উল্লেখ করতে চাই যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধন নিয়ে বিএনপি অনেক কিছু করবে, মোটামুটি তার যা যা প্রতিশ্রুতি আগে ছিল সব কিছু সে করতে চায়, কিন্তু এর মধ্যে একটা জিনিস বিতর্ক তৈরি করতে পারে। সেটা হলো জিয়াউর রহমান যখন তার পঞ্চম সংশোধনী করেন তখন রাষ্ট্রের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন যোগ করেছিলেন, এবং বিশ্বাস এটা বিএনপি পুনঃস্থাপন করবে। এটা আগে ছিল, মাঝখানে সরে গিয়েছিল। এটা এক ধরনের বিতর্ক তৈরি করার ঝুঁকি আছে, কারণ আমাদের সংবিধানে যেহেতু এই রাষ্ট্রে অন্যান্য নাগরিকরা আছেন, তাই ইসলামকে রাষ্ট্রধর্ম করা থেকে শুরু করে এগুলো বিতর্কের ইস্যু। যদিও এই পদক্ষেপটা ভোটের রাজনীতিতে খুব বড় ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা আছে, বিশেষ করে বিএনপির বিপরীতে যখন একটা ধর্মভিত্তিক দলের এক ধরনের জোট তৈরি হয়েছে। দু একটা নামমাত্র মধ্যপন্থী থাকলেও আদতে এটা একটা ধর্মভিত্তিক জোট, তো তাদের বিরুদ্ধে ফাইটের জন্য এটা কাজ করার সম্ভাবনা আছে। প্রশাসন নিয়ে কথাবার্তা আছে, মেরিটোক্রেসি, মানে বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, কতদূর পারবে আমি নিশ্চিত নই, কিন্তু করতে হবে অ্যাট এনি কস্ট। কারণ আমাদের এই আমলাতন্ত্রই আমাদের আসলে কোনো রাজনৈতিক সরকারের যাবতীয় এজেন্ডা ভেস্তে দিতে পারে, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটা হবে। গ্রাম সরকারের কথা বলছেন তারা স্থানীয় সরকারের ক্ষেত্রে, আরও কিছু ইস্যুজ আছে স্থানীয় সরকারে, কিন্তু আমি একটু দেখলে পছন্দ করতাম যদি স্থানীয় সরকারের অধীনে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 59-60-তে যেভাবে বলা আছে সরকার চাইলে প্রশাসন পুলিশের দায়িত্ব লোকাল গভর্নমেন্টকে দিতে পারে, সে ধরনের কোনো পদক্ষেপ হলে বরং ভালো ছিল। গ্রাম সরকার আমি ঘেটে দেখলাম এটা বিএনপির সময় 2001 সরকারের সময় এটা করা হয়েছিল, পরে আওয়ামী লীগ এটা বাতিল করে দেয়। আমরা প্রায় একটা কথা বলি, মানুষকে সরকারকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সো এটা ইউনিয়নের পরের ইউনিট, সাকসেসফুলি করা গেলে এটা খুবই ভালো কিছু হবে। তারেক রহমান পিতামাতার ভরণ পোষণ আইনের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন, এটা আছে, কিন্তু এটাকে তিনি সঠিকভাবে কার্যকর করতে চান। সত্যিকার অর্থেই প্রচুর বাবা মা সন্তানকে দিয়ে অবহেলিত হন। নারীদের কথা বারবার এসছে, নারীদের 5 ঘন্টার চাকরির উল্লেখ করে তিনি বলছেন না, রাদার নারীদের জন্য তার ফেভারেবল কন্ডিশন ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করবেন। ডে কেয়ার সেন্টার করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যদি বিভিন্ন জায়গায় এই কাজটা করা যায়, নারীদের জীবন অনেক সহজ হয়, বিশেষ করে যে নারীরা তুলনামূলকভাবে শ্রম ভিত্তিক কাজ করেন, তুলনামূলকভাবে কম বেতনের কাজ করেন, তাদের জন্য রাষ্ট্রীয় প্রয়োজনে ভর্তুকি দিয়ে যদি এই ধরনের সেন্টার করা হয়, সেটা খুব ভালো ব্যাপার হবে। ওই যে বললাম স্পেসিফিক ইনফরমেশন আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, এইগুলো বিএনপির আসলে খুব ভালো করে ক্যাম্পেইন করা দরকার। এবং বলা হচ্ছে ক্ষুদ্র ঋণের 1 বছরের কিস্তি মওকুফ করা হবে। বেকার ভাতার কথা আছে, কিন্তু আমি যে বুলেট পয়েন্টের যে জায়গাটা পড়েছি সেখানে পরিমাণ সম্পর্কে উল্লেখ নেই, কারা পাবেন সেটা উল্লেখ নেই, আমি জানি না ডিটেল ডকুমেন্টে সেটা আছে কিনা। এটাও ইম্পর্টেন্ট, যদিও বেকার ভাতা নিয়ে জামাতের লোকজন বলছে যে এরকম কিছু তারা করতে চান না, মানে এগুলো খুব অদ্ভুত কথাবার্তা, যে তারা জনগণকে এটা দিয়ে অলস করে দিতে চান না। একটা দেশের তরুণরা চাকরি পাচ্ছে না, সুতরাং তার ইন্টারিম টাইমে তাকে দক্ষ হয়ে ওঠে চাকরি পাওয়ার সময়টার মধ্যে এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ হতে পারে। খুব ভালো লেগেছে রিক্সা চালক, গৃহকর্মী সহ অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোর জন্য আইন করা খুব জরুরি। আমাদের দেশে প্রায় সব শ্রমশক্তি আসলে কাজ করে এই অপ্রাতিষ্ঠানিক যে সেক্টর আছে সেখানে, তাদের জন্য আইন হওয়া দরকার। বিশেষ করে গৃহকর্মীদের নানা রকম নিপীড়ন নির্যাতন আছে, তাদের চাকরির কোনো রকম কোনো নিয়ম কানুন নেই, এই আইনটা হওয়া খুবই জরুরি। সেনাবাহিনী কি ধরনের অস্ত্র কেনা হবে সেটা বলা নেই, মানে সেনাবাহিনীর আধুনিকায়নের কথা আছে বুলেট পয়েন্টে। আমার মনে হয় যে সেনাবাহিনী কোনো স্যাক্রেড জিনিস না যেটা নিয়ে কথা বলা যাবে না, উচিত হবে বলা যে আমরা ঠিক কী ধরনের অস্ত্র কিনতে চাই, আমরা এটাকে কীভাবে শক্তিশালী করে তুলতে চাই। এটা আমি জানি না, আবারও বলছি বিস্তারিতটা পড়বো, সেটার সাথে যে আমাদের তুলনা করবো, তখন আরও কথা হবে। আমরা তারেক রহমানের পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন দেখছি। এই যে বললাম বৃক্ষরোপণের কথা আছে, জ্বালানি সেক্টরে, জ্বালানিতে বাংলাদেশ আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে বিনিয়োগ প্রচুর পাওয়া যাবে নতুন সরকারের সময়, বহুদিনের বিনিয়োগ জমে আছে, কিন্তু বিনিয়োগ আসার সাথে সাথে যেটা হবে জ্বালানির সমস্যা হবে। আমরা কিভাবে পাবো না পাবো জানি না। ওনারা পরিবেশ বান্ধবভাবে চিন্তা করছেন 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য জ্বালানি। একটু উচ্চাভিলাষী পরিকল্পনা করাই উচিত, কিন্তু এটা নিয়ে সিরিয়াস চেষ্টা করতে হবে, কারণ আমাদের আসলে খুব বেশি অপশন নাই।
এবং জ্বালানির ক্ষেত্রে দেখলাম আমাদের তো প্রাইমারি ফুয়েল নিয়ে এখন সমস্যা আছে, পাপেক শক্তিশালীকরণের কথা আছে, এটা আমরা সবসময় শুনি, কিন্তু বিএনপিকে এটা করে দেখাতে হবে যে দেশের অভ্যন্তরে বিশেষ করে মাটিতে তারা কী ধরনের গ্যাস খুঁজবেন। সমুদ্রের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আলাদা করে গুরুত্ব দিয়ে কথা দরকার ছিল, আমার অন্তত খুব দ্রুত পড়ার মধ্যে এটা চোখে পড়েনি। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, বর্জ্য থেকে জ্বালানি, আমাদের এটা একটা প্রাইমারি ফুয়েল হতে পারে যেটার মাধ্যমে আমরা সেকেন্ডারি জ্বালানি মানে বিদ্যুৎ পেতে পারি, খুবই ভালো হবে। পানি নিয়ে ইন্টারন্যাশনাল ইস্যুতে বলা হচ্ছে যে আমরা তিস্তা মহাকাশ পরিকল্পনা বাস্তবায়ন করব, পদ্মা ব্যারাজ করব। পদ্মা ব্যারাজের কথা ভাবতে হবে, কারণ ভারত আমাদের সাথে আদৌ ভালো কোনো চুক্তি করবে না। 26 সালে শেষ হওয়ার কথা, আগের চুক্তিটাও ভালো কিছু ছিল না, কিন্তু এখানে বাংলাদেশের একটা মানে বিএনপি একটা খুব গুরুত্বপূর্ণ কমিটমেন্ট করেছে। মানে অনেকে ভারত বিরোধিতা বলে, এই চুক্তিটা যদি সে করে এটা ভারতের মানে ভারত পছন্দ করবে না। যারা সকল ভারত বিরোধী, মুখে মুখে ভারত বিরোধিতা দেখায়, তারা করেছে কিনা সেটা প্রশ্ন আসবেই। সেটা হচ্ছে 1997 সালে জাতিসংঘের ওয়াটার কনভেনশন যেটা আছে সেটা বাংলাদেশ স্বাক্ষর করবে। এটা ইনফ্যাক্ট বাংলাদেশে একটা নৈতিক শক্তি তৈরি করবে সে পানির হিস্সা পাওয়ার ক্ষেত্রে। রাজস্ব বৃদ্ধির কৌশল, এই যে আমরা যখন বলি আমি এত কিছু করব, এখানে আছে শিক্ষায় 5% অফ জিডিপি, হেলথে 5% অফ জিডিপি ধাপে ধাপে করা হবে, এগুলো সংস্থান কোত্থেকে আসবে? বিএনপি এটারও একটা সংস্থান দেখিয়েছে। দেখিয়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি জানি না বিএনপি করে উঠতে পারবে কিনা, সেটা হচ্ছে সম্পদ কর নির্ধারণ করবে। মানে বৈষম্য তৈরি হওয়ার প্রধান কারণ এবং বৈষম্য থেকে যাওয়ার প্রধান কারণ, বৈষম্য বাড়ার প্রধান কারণ হচ্ছে সম্পদের উপরে কর না থাকা। আমাদের অনেকের হয়তো পড়া আছে বিখ্যাত ইকোনমিস্ট থমাস পিকেটির বই ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড ইডিওলজি। এই বইগুলোতে তিনি শুধু ওয়েলথ ট্যাক্স না, সম্পদ কর না, তিনি গ্লোবাল একটা ইউনিভার্সাল ওয়েলথ ট্যাক্সের কথা বলছেন, কারণ সম্পদ ক্যাপিটাল ফ্লাইট হয় যেখানে ট্যাক্স কম। তো যাই হোক, যেটা বলছিলাম, সম্পদ কর যদি এনশিওর করা যায়, রাষ্ট্রের রাজস্ব যেমন বৃদ্ধি পাবে, ঠিক একই সাথে বৈষম্য কমে আসবে। আমি আশা করি বিএনপি সম্পদ কর সিরিয়াসলি ইম্পোজ করবে। এগুলো আসলে একটু অজনপ্রিয়, আর কিভাবে রাজস্ব আহরণ হবে এগুলো নিয়ে খুব বিস্তারিত কথা বলা হয়নি, এটা কঠিন। নির্বাচনের আগে কীভাবে কর ইম্পোজ করবে, এগুলো সবসময় ভোটের রাজনীতিতে সমস্যা করতে পারে, তাই এত বিস্তারিত নেই। আশা করি এগুলো সমস্যা হবে না, তারা করবেন। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা করা হয়েছে, কি কি অঞ্চলে কি করতে চান তারা, এটাও খুবই ভালো একটা মানে তাদের প্রতিশ্রুতি। আর উচিত যেটা হবে, আমি আরেকটা দেখলে যেটা পছন্দ করতাম, সেটা হচ্ছে একটু টাইম লাইন ধরে, আমি জানি না মূল ডকুমেন্ট যেটা ডিটেইলড সেটার মধ্যে আছে কিনা, যদি সেটা নাও থাকে, তাদের বিএনপি ক্ষমতায় আসছে এটা আমি নিশ্চিত, ক্ষমতায় আসার সাথে সাথে তাদের উচিত হবে এই ইশতেহার নিয়ে কাজ করা এবং রিয়েল টাইমে একটা ইনফরমেশন দেওয়া যে কোন জিনিসটা তারা কত দিনের মধ্যে অর্জন করতে চান। ইশতেহারকে হেলাফেলা করা যাবে না। যদি গণতান্ত্রিক রাজনীতি থাকে, যদি আগামীতেও নির্বাচন থাকে, তাহলে কিন্তু এই হিসাব নিকাশ বিরোধীরা করবে, এটা করা উচিত হবে। প্রত্যেকটা সরকারকে এভাবেই জবাবদিহির মধ্যে রাখতে হবে। যাই হোক, দেরিতে হলেও বিএনপি সুন্দরভাবেই একটা ইশতেহার দিয়েছে, অসাধারণ প্রেজেন্টেশন করেছেন জনাব তারেক রহমান, এবং সেটা বহু বহু গুণে পেছনে ফেলে দিয়েছে, বহু দূরে ফেলে দিয়েছে জামাতের ইশতেহারকে। দুটো তুলনামূলক আলোচনা নিয়ে খুব দ্রুতই আসছে আপনাদের সামনে।